some more example I want to share you. Okay, so look at the house. So I had to buy this house. Look at the bike. I had to buy this. Look at the car. I have to buy this car. Look at the big house here. I have to. No, I will have to buy this big house in my life. Look at the school. I had to go to the school. Okay? Hi everybody. I hope you're well fine today. So you're again welcome to my new spoken episode. So today you will know about the three things. Number one, spoken English, how to use have to, had to, has to, with, will have to. Okay, present, past, and future. These sort of things you are going to know right now. And the second information is we have to use in the voice change active to passive. Clear? And the number three, you will know about writing skills with speaking power. This class is very informative and affordable class for you. I must tell you that without further ado, you have to press the bell icon and subscribe our channel. This channel is going to offer you lots of spoken activities. If you like this video, you have to share and subscribe with your friends and family. Clear? Let's jump into the topic. I will try to understand you in the Bengali language. Clear? সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে একটু খেয়াল করবে। আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ। আমি তোমাদের বলেছি ইন্ট্রোডাকশনে, তোমরা একটু খেয়াল করবে এই স্পোকেন ইংলিশে আমরা বেশ কিছু শব্দ তোমাদেরকে ব্যবহার করা শেখাবো। এই যে শব্দগুলো রয়েছে তোমরা এই পাশে দেখতে পাচ্ছ, স্পিক, টেল, রাইট, দিস সর্ট অফ ওয়ার্ডস উই উইল ইউজ ইন দ্য সেন্টেন্সেস। তো এই ছোট ছোট যে শব্দগুলো, অর্থাৎ আমরা এখানে কিভাবে রাইটিং স্কিলটাকে দেখাবো, তাই না? তো আমি তোমাদেরকে বলেছি যারা স্পোকেন ইংলিশের কোর্স বা ক্লাসগুলো করে থাকে আমার কাছ থেকে, অফলাইনে যে ক্লাসগুলো করে তাদেরকে কিন্তু এই বিষয়টা আমি অনেক আগেই জানিয়েছি। দেখো, তুমি যদি একটি শব্দকে ভালোভাবে লিখতে না পারো, বলতে না জানো, বা তুমি একটি শব্দ, দুটি শব্দ, তিনটি শব্দ, এইভাবে যদি অনেকগুলো শব্দকে একটি সেন্টেন্সের মধ্যে ইনক্লুড করো এবং সেই শব্দগুলোকে যদি তুমি ভালোভাবে সুবিন্যস্ত ওয়ে বা সিস্টেমেটিক্যালি না সাজাতে জানো, তাহলে কিন্তু তোমার রাইটিং স্কিল অনেকটাই দুর্বল থাকবে। ওকে, আমরা সবাই সেন্টেন্স লিখতে জানি, কিন্তু সেন্টেন্সের ফ্লুয়েন্সি, অর্থাৎ সেন্টেন্স লেখার যে ফ্লুয়েন্সিটা আছে সেই ফ্লুয়েন্সিটা জানি না, অর্থাৎ গ্রামাটিক্যাল এরর্স অনেক সময় কাজ করে। তো এখানে রাইটিং এর অনেকগুলো সমস্যা তৈরি হয়। তো আজকের যে ক্লাসটি একদম তোমাদের জন্য, যারা বিগিনার্স রয়েছে তারা কিন্তু এই ক্লাসটি থেকে অনেক কিছুই জানতে পারবে। তো দেরি না করে তোমরা এই ভিডিওটি দেখতে থাকো এবং আমি আশা করবো যে একদম শেষ পর্যন্ত যদি তোমরা ভিডিওটি দেখো, তোমরা অনেকটাই জানতে পারবে স্পোকেন ইংলিশ প্লাস ভয়েস চেঞ্জ সম্পর্কে। আমার উদ্দেশ্য আজকে দুটি জিনিস শেখানোর সব থেকে বেশি, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ প্লাস ভয়েস চেঞ্জ উইথ রাইটিং স্কিলস। ক্লিয়ার? তোমরা রাইটিং স্কিল সম্পর্কে জানতে চেয়েছো, কমেন্ট করেছো, তো এই ভিডিওটি কিন্তু তার জন্য বা তোমাদের জন্যই। ক্লিয়ার? কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসে এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং উইল হ্যাভ টু ইউজ করি। ওকে, আমরা স্ট্রাকচার লিখি। সবার প্রথমে কিন্তু কি থাকে? সাবজেক্ট। তো সাবজেক্টের পরে আমরা কি লিখতে পারি? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। একদম খুব সরাসরি তোমরা হ্যাভ টু, তারপরে কি লিখবে? হ্যাজ টু অথবা হ্যাড টু, তাই না? দেখো, এটা কিন্তু আমরা নর্মাল যে সেন্টেন্স ইউজ করব সেটা। ক্লিয়ার? তো এই একটি স্ট্রাকচারে কিন্তু আমরা টোটাল সেন্টেন্স গুলো কমপ্লিট করব। টোটাল যে ভার্ব রয়েছে এইগুলো কিন্তু আমরা সেন্টেন্স ইউজ করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ ভার্বস রয়েছে এখানে। সো এখানে আরো একটি টপিক আমি তোমাদেরকে বলতে চাই, যেটা তোমরা উইল হ্যাভ টু ইউজ করতে পারো। কি ইউজ করতে পারো? উইল হ্যাভ টু। আচ্ছা, উইল হ্যাভ টু কিসে ব্যবহার করা হয় তোমরা কি জানো? তোমাদেরকে জানতে হবে। উইল হ্যাভ টু কিন্তু ফিউচার টেন্স ইউজ করা হয়, বুঝতে পেরেছো? যেটাকে আমরা মডাল টেন্স বলি। এখানে প্রত্যেকটি কিন্তু দেখো প্রেজেন্টে যদি বাধ্যবাধকতা বোঝায়, তাহলে স্পোকেন ইংলিশে আমরা সেটাকে কি ইউজ করতে পারি? যেমন ধরো, আই হ্যাভ টু প্লে ক্রিকেট। ভালো করে প্রোনাউন্সিয়েশন খেয়াল করবে, আই হ্যাভ টু প্লে ক্রিকেট। তো সেন্টেন্সটা আমি লিখবো এখানে, এক্সাম্পল, আই হ্যাভ টু প্লে ক্রিকেট। এই সেন্টেন্সটি তোমরা একটু খেয়াল করো, আই হ্যাভ টু প্লে ক্রিকেট। যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী দেখি, তাহলে প্রথম কিন্তু সাবজেক্ট দেখতে পাচ্ছি এবং তারপরে দেখো এখান থেকে আমরা হ্যাভ টু নিয়েছি, এই যে হ্যাভ এবং এই যে টু, তাই না? হ্যাভ টু। এরপরে ভার্বের কোন ফর্ম বলেছি? প্রেজেন্ট ফর্ম। আমরা পেয়েছি হ্যাভ টু প্লে ক্রিকেট। ক্লিয়ার? এটি কিন্তু আমরা যে অ্যাক্টিভ ভয়েস বলছিলাম সেটি অ্যাক্টিভ ভয়েস। ওকে, অ্যাক্টিভ ভয়েস কিন্তু এটা, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস কিন্তু সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের পরে সাবজেক্টকে অনুসরণ করে। ক্লিয়ার? তো দেখো, আই হ্যাভ টু প্লে, তাহলে খেলাটি কে করতে বাধ্য? এখানে খেলাটি কিন্তু আমি করতে বাধ্য, তাহলে আমি খেলা করতে পারি। ক্লিয়ার? এবার এই যে অ্যাক্টিভ ভয়েসটি রয়েছে, এই অ্যাক্টিভ ভয়েসটিকে যদি আমরা চেঞ্জ করি, প্যাসিভ করি, তো কি হবে?
আমরা আগে অ্যাক্টিভ প্যাসিভে যে স্ট্রাকচার গুলো শিখেছিলাম সেই স্ট্রাকচার গুলো কিন্তু তোমরা ভালো করে বুঝে নেবে। আমার স্ক্রিনে বেশ কিছু ভিডিওস রয়েছে, আমি আপলোড করেছি বেশ কিছুদিন আগে, তোমরা এই ভিডিওস গুলো দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিংকও দেওয়া রয়েছে। তো আমি আশা করবো তোমরা এই ভিডিওগুলো থেকে অনেকটা এনজয় করবে এবং ভালোভাবে বুঝতে পারবে এবং প্রত্যেকটি বিষয় তোমাদের ভয়েস চেঞ্জের একটা ক্লারিটি নিয়ে আসবে। তো চলো, এখানে অবজেক্ট হিসেবে কোনটা রয়েছে? ক্রিকেট, তাই তো? তাহলে ক্রিকেটকে সামনে নিয়ে আসতে হবে। ক্রিকেট, ক্রিকেটের পরে অবশ্যই আমরা হ্যাভ টু ইউজ করবো না, কি ইউজ করবো? হ্যাজ টু। এবার মনে রাখতে হবে যখন টু থাকবে, টু এর পরে অর্থাৎ মডাল টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা বি ইউজ করি, শুধু বি, তাই না? তাহলে ক্রিকেট হ্যাজ টু বি। এবার যে ভার্বটি রয়েছে না, প্লে, প্লে থার্ড ফর্ম হবে। তোমরা সবসময় কিন্তু প্লে থার্ড ফর্ম ইউজ করবে। ক্রিকেট হ্যাজ টু বি প্লেড, তারপরে অবজেক্ট লেখার আগে আমাদের কিন্তু বাই লিখতে হবে, বাই আই থাকলে মি ইউজ করবে। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা একটা স্ট্রাকচারে নিয়ে আসি তাহলে কিন্তু প্রথমে আমরা অবজেক্টই সাবজেক্ট করব। ক্লিয়ার? তারপরে কি কি করব? এখানে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, এরপরে টু থাকবে এবং সাথে একটা তুমি কি লিখতে পারো, বা সাথে তোমরা একটা বি লিখবে। ক্লিয়ার? বির পরে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। ক্লিয়ার? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে আমি তিনটি টেন্স ধরে করতে চেয়েছি। ওকে, তো এখানে দেখো প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম রয়েছে। ফিউচার ফর্মটি আমি এখন এখানে লিখছি না। ফিউচার ফর্ম কি হয়? এই যে হ্যাভ, হ্যাজ, এর আগে যদি শ্যাল বা উইল বসে তাহলে কিন্তু সেটা ফিউচার হয়ে যায়। তো এটা অনুযায়ী যে স্ট্রাকচারটা আমরা করেছি, তাহলে এখানে আমরা বেশ কিছু সেন্টেন্স কিন্তু ইংরেজিতে বলবো। প্রথম, সবাই খেয়াল করে, এখানে স্পিক রয়েছে, তাই না? তো এই স্পিকটাকে যদি আমরা চেঞ্জ করি, স্পোকেন ইংলিশের একটা ডেলিভার করি স্পিচটা, তাহলে কি হবে? উই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। ক্লিয়ার? অর উই হ্যাভ টু স্পিক ইংলিশ। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্সটি দেখো তোমরা, উই হ্যাভ টু টেল। কি করবো আমরা? উই হ্যাভ টু টেল আ স্টোরি। ওকে, উই হ্যাভ টু রাইট আ লেটার। আমরা কিন্তু স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছি, তোমরা সবাই আমার সাথে কিন্তু স্পোকেন ইংলিশের এই বিষয়টি খেয়াল করবে কিভাবে আমরা সেন্টেন্সটি বলবো। নেক্সট দেখো রিপিট, যেমন উই হ্যাভ টু রিপিট দ্য কোশ্চেন অর ইউ হ্যাভ টু রিপিট দ্য কোশ্চেন। এইভাবে কিন্তু আমরা কোশ্চেনের আনসার গুলো করবো। ওকে, স্পোকেন ইংলিশে খুব ভালোভাবে কিন্তু এই বিষয়টি চলবে। তো নেক্সট কি দেখাচ্ছে? রিপোর্ট। ওকে, ভালো করে প্রোনাউন্সিয়েশন করবে, উই হ্যাভ টু রিপোর্ট ইউর ফাদার। হি হ্যাজ টু রিপোর্ট, এখানে কিন্তু হ্যাভ হবে না। খেয়াল করবে, এখানে প্রত্যেকটি পার্সন আমি তোমাদেরকে রেখে দিতে চাই। প্রথমে দেখো হি, তাই তো? থার্ড পার্সন রয়েছে, হির পরে কিন্তু আমরা কি নেব না? হ্যাভ নেব না, কি নেবো? হ্যাজ টু, অ্যাক্টিভ ভয়েসে। ক্লিয়ার? তাহলে হি হ্যাজ টু, ওখানে রিপোর্ট রয়েছে, হি হ্যাজ টু রিপোর্ট, হি হ্যাজ টু রিপোর্ট ইউর ফাদার। ক্লিয়ার? হি হ্যাজ টু রিপোর্ট ইউর ফাদার। এবার আমরা মোস্ট অফ দ্য টাইম কিন্তু প্যাসিভ সেন্টেন্সেও কিন্তু আমরা স্পিকিং করে থাকি, এবং এখানে প্রত্যেকটি স্ট্রাকচার তুমি খেয়াল করো, স্ট্রাকচার গুলো যদি মেনটেন করো, ফর্মুলা গুলো তুমি জানো, তাহলে কিন্তু রাইটিং স্কিল ইমপ্রুভ হবে। ওকে, তো আমরা কিন্তু খুব দ্রুত স্পোকেন ইংলিশ ক্লাসটি কমপ্লিট করব। তো তার আগে দেখো, আমরা এখানে যে রাইটিং স্কিল দেখেছি, রাইটিং স্কিলটা কেন বলা হয়েছে? এই যে হি হ্যাজ টু রিপোর্ট ইউর ফাদার, এই সেন্টেন্সটা যদি আমি হি হ্যাজ টু ইউর ফাদার রিপোর্ট লিখতাম, তো সেন্টেন্সটি কিন্তু ভুল হয়ে যেত। তাহলে এখানে রাইটিং স্কিলটি তোমাদের শেখার দরকার আছে, এবং রাইটিং স্কিলের প্রভাবও রয়েছে। এবার চলে এসো, এখানে আমরা নেক্সট ফ্লাই শব্দটি রয়েছে ওটি ব্যবহার করব। ওকে, তাহলে ফ্লাই শব্দটিকে আমরা ইউজ করব কি? একটা নাম দিলাম রাম। রাম হ্যাজ টু fly. Ram has to fly in the sky. In the sky. Clear? Ram has to fly in the sky. Actually এই সেন্টেন্সটি কিন্তু সত্য নয়, কিন্তু গ্রামাটিক্যাল ওয়েতে কিন্তু সেন্টেন্সটি রাইট। দেখো, রাম হ্যাজ টু ফ্লাই, ফ্লাই মানে উড়ে যাও। এটা ফ্লাই কিসের মাধ্যমে? প্লেনের মাধ্যমে কিন্তু উড়তে পারে। এই সেন্সটা কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে। দেখো, এবার আমরা ড্রিঙ্ক শব্দ ইউজ করব। ড্রিঙ্ক, ড্রিঙ্ক শব্দটি দিয়ে কি হবে? রূপা has to drink water. Rupa has to drink water. ওকে, এবার এই সেন্টেন্সটিকে যদি আমি প্যাসিভ সেন্স করি তাহলে কি হবে? একটু খেয়াল করবে তোমরা। প্যাসিভ যদি করি তাহলে কি হবে? ওয়াটার, ওয়াটারটি আগে লিখতে হবে। তোমরা যদি ভয়েস এর ক্লাস না দেখে থাকো তাহলে কিন্তু আগের ভিডিওস গুলো, আমি স্ক্রিনে যে ভিডিওস গুলো রেখেছি তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলোতে কিন্তু প্রত্যেকটি স্ট্রাকচার, টেন্সের স্ট্রাকচার আমি বুঝিয়েছি, এবং কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অবজেক্টিভ সাবজেক্ট করতে সবগুলো বলেছি। পার্সনের ডেরিভেশন কিন্তু আমি লিখে দিয়েছি। ওকে, তো এখানে কোনো রকম সন্দেহ তোমাদের জায়গা নেই। তোমরা প্রত্যেকটি ভিডিও প্রোজ এন্ড কনস দেখবে এবং এনজয় করবে, সবাইকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, চলো ওয়াটার, ওয়াটারের পরে কিন্তু আমরা সরাসরি হ্যাজ বসাই, হ্যাজ তারপরে টু। এবার এখানে কিন্তু অ্যাম ইজ আর ওয়াজ এর কোনো ব্যাপার নেই, বা এখানে বিং এর কোনো ব্যাপার নেই।
এখানে সব সময় কি ইউজ করবে তুমি? বি ইউজ করবে। প্রত্যেকটা বিষয় খেয়াল করতে থাকো তোমরা সবাই। তো ওয়াটার হ্যাজ টু বি, এই বি এর পরে কিন্তু আমরা যে বিষয়টি সব থেকে গুরুত্ব দেব, যে ভার্বটি রয়েছে সেই ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। তো এখানে ড্রিঙ্ক রয়েছে, ড্রিঙ্কের থার্ড ফর্ম কি হবে? সবাই তোমরা জানো ড্রাঙ্ক অথবা ড্রাঙ্কেন। ওকে, যে কোনো একটি লিখতে পারো, ড্রাঙ্ক অথবা ড্রাঙ্কেন। আমি দুটি কিন্তু এখানে লিখে দিয়েছি। ক্লিয়ার? এবার আমরা সরাসরি এখানে কি লিখবো? বাই, বাইয়ের পরে লিখবো যে সাবজেক্ট ছিল, দেখো এখানে রূপা ছিল, এই রূপাকে আমরা এখানে লিখবো। ক্লিয়ার? ওকে, তো আমরা রীতিমতো কিন্তু প্রেজেন্ট টেন্স ইউজ করা শিখে গিয়েছি, তাই না? প্রেজেন্ট টেন্স কিভাবে আমরা হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার করতে সেটা কিন্তু আমরা জানলাম। ঠিক সেম ওয়েতে তোমরা এবার দেখতে পাবে যে আমরা ফিউচার টেন্স কিভাবে ইউজ করব, তারপরে গিয়ে আমরা ফার্স্ট টেন্স ইউজ করব। ওকে, দেখো আমি তোমাদের বলেছিলাম যদি আমরা উইল হ্যাভ টু কে ইউজ করি তাহলে কি হবে? এই যে হ্যাভ অথবা হ্যাজ এর আগে যখন উইল বসে তখন সেই হ্যাভ অথবা হ্যাজটা কি হয়ে যায়? হ্যাভ হয়ে যায়। ক্লিয়ার? তাহলে পুরো সেন্টেন্সটি একেবারেই কিসের মতো হবে? প্রেজেন্টের মতোই হবে। তো আমরা স্ট্রাকচারটি এভাবে লিখবো, প্রথমে থাকবে কি? সাবজেক্ট থাকবে। ওকে, সাবজেক্টের পরে আমরা কি বসাবো? উইল হ্যাভ। কি বসাবো? উইল হ্যাভ টু, তারপরে কি বসবে? V1, তারপরে অবজেক্ট। ক্লিয়ার? এটাকে যখন আমরা প্যাসিভ স্ট্রাকচার লিখবো তাহলে আমরা সরাসরি এখানে কি লিখবো? প্রথমে যে অবজেক্ট থাকবে সেটাকে আমরা সাবজেক্ট বানাবো। তো আমি রীতিমতো সাবজেক্টই লিখছি, প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু সেম লিখেছি। ওকে, তারপরে এখানে উইল বসবে, উইল হ্যাভ টু, তারপরে বি লিখবো এবং V3, তারপরে একটি বাই বসবে এবং অবজেক্টটি সাবজেক্ট বা সাবজেক্টই অবজেক্ট। ক্লিয়ার? একদম পুরো সেন্টেন্সটি কিন্তু ক্লিয়ার। এবার এই অনুযায়ী কিন্তু আমরা সেন্টেন্স লিখবো। দেখো একদম সবার শেষে রয়েছে কি? কানেক্ট। এই কানেক্ট শব্দটিকে আমরা ব্যবহার করব। তাহলে সবাই লিখে বলো খাতাতে, উই। উই এর পরে আমরা কি বসাবো? উইল। দেখো উই এর পরে উইলও বসাতে পারো, তুমি কিন্তু এখানে শ্যালও ইউজ করতে পারো। উই শ্যাল হ্যাভ টু। ওকে, we shall have to connect our phone. We shall have to connect our phone না লিখে আমরা phones লিখলাম। ক্লিয়ার? আমাদের ফোনটাকে কানেক্ট অবশ্যই করব। দেখো এই অবশ্যই কথা বলতে আমাদের ভবিষ্যতে যদি কোনো কাজ বাধ্যবাধকতা হয়ে থাকে, ভবিষ্যতে আমি খেলতে বাধ্য, ভবিষ্যতে আমি আমাদের মোবাইলগুলোকে কানেক্ট করতে বাধ্য, মানে সম্পর্কযুক্ত বা কানেক্ট করতে বাধ্য। ক্লিয়ার? যখন আমরা প্যাসিভ করব তবে সেন্টেন্সটি কি হবে? our phones, our phones will have to be connected। কি হবে? connected by, উই থাকলে আমরা আজ লিখবো। ক্লিয়ার? আমরা এবার স্ট্রাকচারটি বুঝতে পেরেছি এবং একটা এক্সাম্পলও বুঝতে পারলাম। এবার আমরা সরাসরি স্পিকিং পাওয়ারটা দেখে নিই, কিভাবে আমরা স্পোকেন ইংলিশ করব। তো উই will have to or we shall have to play cricket, we shall have to make a cake, we shall have to write 1,000 sentences every day, we shall have to tick the answer, we shall have to sing a song, we shall have to make some special dishes, we shall have to buy some tickets, we shall have to buy some books, we shall have to sell some mangoes in the market. Clear? আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এই সেন্টেন্সগুলো আমরা এইভাবে ব্যবহার করতে জানি। ওকে, তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক স্ট্রাকচার অনুযায়ী আমি কয়েকটা আরো দেখিয়ে দিতে চাই তোমাদের। এখানে আমরা মিড দিয়ে কথা বলবো, তাহলে কি হবে? উই will have to meet your father, we will have to meet your father। আমি তোমাদেরকে প্রত্যেকটি বিষয় কিন্তু দেখিয়ে দিয়েছি এখানে কিভাবে আমরা মডেল ফিউচারের যে টেন্স গুলো রয়েছে সেই টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমি বুঝিয়েছি। ওকে, এবার আমরা হ্যাড টু কিভাবে ব্যবহার করবো সেটা কিন্তু এই মুহূর্তে আমরা জানবো। তো সেম স্ট্রাকচার তোমরা এখানে দেখো, সেম স্ট্রাকচার আমি এখানে ইউজ করছি। প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে আমরা সবাই জানি আমরা হ্যাড টু ইউজ করব, হ্যাড টু, তারপরে ভার্ব 1 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এটাকে যখন প্যাসিভ স্ট্রাকচারে লিখবো তখন ঠিক সাবজেক্ট থাকবে হ্যাড টু প্লাস একটা বি লিখবো, তারপরে V3 ভার্বের থার্ড ফর্ম এবং বাই প্লাস অবজেক্ট। ক্লিয়ার? আজকের এই ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এর কারণ হচ্ছে তোমরা একই সাথে স্পোকেন ইংলিশ শিখছো, সাথে ভয়েস সেন্স, অ্যাক্টিভ টু প্যাসিভ, স্পিকিং স্কিলস, কিভাবে আমরা ইংলিশে এই সেন্টেন্স গুলো কথা বলি সেগুলো কিন্তু আমি তোমাদের প্রত্যেকটি বিষয় বলে দিয়েছি, এবং সাথে রাইটিং স্কিল কি এবং কেন আমি কিন্তু তোমাদের বললাম। তো দেখো এখানে যে স্ট্রাকচারটিকে যদি তুমি মেনটেন করো তাহলে কিন্তু তোমার রাইটিং স্কিল মোস্ট প্রবাবলি স্ট্রং হয়ে যাবে। ওকে, তারপর এখানে সবাই স্ট্রাকচার অনুযায়ী আমরা লিখবো। প্রথমে দেখো রাম
had to, এই had to দেওয়ার ফলে কিন্তু আমাদের বিষয়টি অতীতে হয়ে যাবে। রাম had to open the door, রাম দরজা খুলতে বাধ্য হয়েছিল। ক্লিয়ার? এবার এটাকে যখন আমরা প্যাসিভ এক্সপ্রেশন করবো তাহলে কি হবে? the door had to be opened by Ram, the door had to be opened by Ram। ক্লিয়ার? তো এখানে আমরা এরকম লিখবো, the door, একদম সরাসরি কোনো রকম সমস্যা থাকা উচিত নয়, তোমাদের কোনো রকম প্রবলেম থাকা উচিত নয়, কারণ আমি অ্যাক্টিভের সাথে প্যাসিভ স্ট্রাকচার প্রত্যেকটা কিন্তু খুব দারুণভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। এবং তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে বেশি বেশি, তাহলে কিন্তু তোমাদের মধ্যে সবাই সেম স্ট্রাকচার সেম সবকিছুই কিন্তু জানতে পারবে, স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি নিয়ে আসবে খুব দ্রুতই। উইদিন 6 মান্থস, 6 মাসের মধ্যে কিন্তু পুরো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো রাম হ্যাড টু ওপেন দ্য ডোর, তো এই দ্য ডোর কে আমরা কি করব? সাবজেক্ট বানাবো, দ্য ডোর had to, এখানে কিন্তু কোনো রকম চেঞ্জেস আসবে না, the door had to, তারপর আমরা কি লিখবো? be। এবার যে ওপেন রয়েছে, ওপেনের থার্ড ফর্ম কি হবে? তোমরা সবাই জানো ওপেনড বাই কার দ্বারা? রাম। ক্লিয়ার? আমরা অ্যাক্টিভ সেন্টেন্সও বলতে পারবো ইংলিশে, স্পোকেন ইংলিশে, সাথে সাথে আমরা প্যাসিভ সেন্টেন্সও বলতে পারবো। what an issue and what an amazing class is this, I hope you are very well with this class and you are very qualified right now, so let's get into the next some examples। okay, তো খেয়াল করো তোমরা, আমি এখানে রিপোর্ট, ফ্লাই, স্পিন এবং আনসার, মেক এগুলো কিন্তু অনেকটা বাকি রয়েছে, ফার্স্ট টেন্স আমি ইউজ করিনি। তো তোমরা খেয়াল করো, আমরা যদি রিপোর্ট দিয়ে করি, তোমরা এই ভার্বগুলো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কোন কোন ভার্ব দিয়ে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এবং তোমাদের জন্য কিন্তু আমি ভার্বের শীট তৈরি করেছি, সেই ভার্বের শীট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই শীটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই যে কনজুগেশনস অফ ভার্ব রয়েছে, পারফেক্ট লার্নার কিন্তু এই কনজুগেশন অফ ভার্ব 3000 ভার্ব তোমাদেরকে প্রোভাইড করবে। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে সেই পিডিএফ ফাইলের লিংক পেয়ে যাবে। আমি আশা করি সেই ভার্বগুলো তোমাদের অনেক কাজে লাগবে। ওকে, খেয়াল করো, আমরা স্পিন দিয়ে কথা বলবো, অর্থাৎ স্পিন বিষয়টা কি? স্পিন শব্দের অর্থ পাকানো। ওকে, স্পিন শব্দের অর্থ পাকানো। সো আই হ্যাড টু, আই দিয়ে যদি কথা বলি তাহলে কি হবে? আই হ্যাড টু স্পিন দ্য হুইল। বলটি হাতের ভিতরে নিয়ে এরকম ঘোরানোকে রোল বা স্পিন তুমি বলতে পারো। আই হ্যাড টু মেক সাম টি রাইট নাও। ক্লিয়ার? আরো বলতে পারো, আই হ্যাড টু মিট ইউর ফাদার, I had to meet your father, I had to talk to your brother, I had to play football, I had to open the door, I had to slap someone। ওকে, এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু আমরা সবসময় হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, উইল হ্যাভ টু, শ্যাল হ্যাভ টু সবকিছুতেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সো উই হ্যাড টু রাইট সাম লেটার্স, আমাদেরকে কিছু লেটার লিখতে বাধ্য করা হয়েছিল, অর্থাৎ হ্যাড টু দিয়ে অতীতের বাধ্যবাধকতা কিন্তু বোঝায়। Okay, so at the end of the video, I must say that don't forget to press the bell icon. Okay, if you like this video, please share, subscribe, and enjoy this channel.